দর্শক, আলোচিত ঘটনা, ঘটনার পেছনে ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নিউজ ভিউজ 24 আপনাদের সাথে আছি আমি শাহনাজ শাহরিয়ার। করোনাতে দেশে একদিনের সর্বোচ্চ মৃত্যু এবং শনাক্ত হলো 101তম দিনে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ 53 জনের মৃত্যু এবং ৩,৮৬২ জন নতুন শনাক্ত হয়েছেন করোনাতে। এ পর্যন্ত 1,262 জন মারা গেছেন কোভিড-19-এ। রেকর্ড 17,214টি নমুনা পরীক্ষা হয়েছে 24 ঘন্টায়। মারা গেছেন 53 জনের, 38 জনের বয়স 50-এর উপরে। কোনোদিন শনাক্ত বেশি তো কোনোদিন টেস্ট, আবার কোনোদিন মৃত্যু। এভাবে প্রায় প্রতিদিনই সর্বোচ্চের অঙ্ককে নতুন করে লিখছে বাংলাদেশ। ১০০তম পেরিয়ে ১০০তম দিনে প্রথমবার একদিনে অর্ধশত ছাড়ালো মৃত্যু। সর্বোচ্চ 53 জনের প্রাণহানি হয়েছে কোভিড-19-এ। টেস্ট হয়েছে সবচেয়ে বেশি ১৭,২১৪টি। এর মধ্য থেকে শনাক্ত হয়েছেন রেকর্ড ৩,৮৬২ জন। সংক্রমণের হারও বাড়ছে প্রতিনিয়ত। সব মিলে করোনায় এ পর্যন্ত প্রাণহানি 1,262 জনের আর শনাক্ত 94,481 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 53 জন, এ পর্যন্ত 1,262 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.34%। পরীক্ষা হয়েছে গত 24 ঘন্টায় 17,214টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 5,33,717টি নমুনা এবং 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,862 জন এবং এ পর্যন্ত শনাক্ত 94,481 জন। সবশেষ যে 53 জনের প্রাণহানি হয়েছে তাদের 38 জনেরই বয়স 50-এর উপরে। এখনও ঢাকা বিভাগে শনাক্ত ও প্রাণহানি সবচেয়ে বেশি। 11 থেকে 20 বছর 1 জন, 21 থেকে 30 বছর 3 জন, 31 থেকে 40 বছর 2 জন, 41 থেকে 50 9 জন, 51 থেকে 60 19 জন, 61 থেকে 70 10 জন, 71 থেকে 80 8 জন এবং 81 থেকে 90 বছরের মধ্যে 1 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 2,237 জন। মোট সুস্থতার সংখ্যা 36,264 জন। অর্ধলক্ষাধিক শনাক্ত হওয়া মানুষ এখনও লড়াই করছেন করোনার সাথে। সারওয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা। দেশে করোনা রোগীদের সেবা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন 1000-এর বেশি চিকিৎসক। মারা গেছেন 31 জন। উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও 4 জনের। কয়েকদিনের ব্যবধানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন নামকরা 3টি হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান। বিশেষজ্ঞরা বলছেন দেশের বেশিরভাগ হাসপাতালের আইসিইউতেই উপযুক্ত পরিবেশ নেই, অভাব আছে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থার। আশিকিন প্রিন্সের রিপোর্টে বিস্তারিত। করোনা রোগীদের চিকিৎসায় প্রথম থেকেই সামনের সারিতে কাজ করে আসছেন চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীরা। এতে প্রতিদিনই বাড়ছে তাদের আক্রান্ত হওয়ার সংখ্যা। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ বলছে এখন পর্যন্ত করোনা আক্রান্তদের রোগীদের চিকিৎসা দিতে গিয়ে 1000-এর বেশি চিকিৎসক আক্রান্ত হয়েছেন। মারা গেছেন 30 জনের বেশি, যাতে আছেন রাজধানীর বেসরকারি বেশ কয়েকটি হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান। তারা হলেন স্কয়ার হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান মির্জা নাজিম উদ্দিন, বিআরবি হাসপাতালের মোহাম্মদ সাজ্জাদ হোসাইন ও ইম্পালস হাসপাতালের জিল্লুর রহমান। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেস্থেশিয়া এবং ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের প্রধান মোজাফফর হোসাইন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। কেন এমনটি হচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন প্রথমেই রোগ শনাক্ত না হওয়া ও অপর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থার কারণে দ্রুত আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরা। এছাড়া দেশের বেশিরভাগ হাসপাতালের আইসিইউতে নেই উপযুক্ত পরিবেশ। বাংলাদেশের যে আইসিইউ যেগুলো আছে সেগুলোতে কিন্তু নেগেটিভ প্রেসার মেনটেন করা হয় না। যে সকল আইসিইউ চিকিৎসক কোভিড আইসিইউতে রোগীদের ভেন্টিলেটর তাদের গলার ভেতর দিয়ে দেওয়ার চেষ্টা করেন, সেই সকল রোগীরা সবসময় কিন্তু চূড়ান্ত ঝুঁকিতে থাকে। বারবার এই কাজগুলো করতে চিকিৎসকরা আক্রান্ত হচ্ছে এবং সেই আক্রান্ত থেকে অবশেষে চিকিৎসকদের আমরা হারিয়ে ফেলছি। চিকিৎসকদের সারাদিন নানা রকমের রোগী দেখতে হয়। এর মধ্যে কে কোভিড আক্রান্ত, কে সুস্থ ভাইরাসবাহী এবং কে সুস্থ মানুষ, এটি পরিপূর্ণভাবে বোঝা যায় পরীক্ষা নিরীক্ষা করে রোগটি নির্ণয়ের পরে। তার আগে কিন্তু অনেকবার ডাক্তারের সাথে সেই রোগীর সংস্পর্শ ঘটে থাকে। এসব মিলেই কিন্তু চিকিৎসকগণ সবচেয়ে বেশি সংক্রমিত হচ্ছে। তাই
তাই 60-এর বেশি বয়সী চিকিৎসকদের করোনা চিকিৎসায় সামনের সারিতে না রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। আসলে তাড়াহুড়ো করে, আপনারা জানেন, আইসিইউ গুলো তৈরি করা হয়েছে, তাই নেগেটিভ প্রেশার মেনটেন করা হয় নাই। আমরাও স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয়ে অনুরোধ করেছি দ্রুততম সময়ের মধ্যে আইসিইউ গুলো যেন নেগেটিভ প্রেশার মেনটেন করা হয়, যে এরোসলের মতো ভাইরাস গুলা রোগীদের মুখ থেকে এবং রোগীদের শ্বাসনালী থেকে বেরিয়ে যায়, সেগুলো রুমের মধ্যে থেকে যায়। যদি নেগেটিভ প্রেশার মেনটেন করা হয় তাহলে ওই প্রেশারটা সাকশন করে রুম থেকে ওইগুলা বাইরে নিয়ে এগুলো বের করে দেওয়া হয় এবং আইসিইউ যে জায়গাটা, সেই জায়গাটা ভাইরাস মুক্ত থাকে। মানসম্পন্ন মাস্ক এবং পিপিই সরবরাহ করা, খুব দ্রুত একটি র্যাপিড টেস্টের ব্যবস্থা করা, যেটি করলে একটি রোগীর পরীক্ষার ফলাফল 1-2 ঘন্টা 3 ঘন্টার মধ্যেই চলে আসবে। তাহলে চিকিৎসকরা সাবধান হতে পারবে তারা ওই রোগীটিকে কিভাবে চিকিৎসা করবে। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী দেশের সরকারি হাসপাতাল ও জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক আছেন 25,615 জন। সবই হবে। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। দেশের হাসপাতালগুলোর ব্যবস্থাপনা এবং করোনা পরিস্থিতি নিয়ে আমাদের সাথে কথা বলতে যুক্ত হয়েছেন অধ্যাপক এহতাশিমুল হক, মহাসচিব বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, এবং আরও যুক্ত হয়েছেন ডাক্তার শাকের, আইসিইউ কনসালটেন্ট এবং অ্যানেস্থেসিওলজিস্ট, যুক্তরাজ্য থেকে। প্রথমে অধ্যাপক ডাক্তার এহতাশিমুল হকের কাছে জানতে চাচ্ছি, হাসপাতালগুলোর ব্যবস্থাপনা অব্যবস্থাপনাতে যাওয়ার আগে আমরা হাসপাতালগুলোর করোনা সংক্রমণ এবং মৃত্যু নিয়ে আগে কথা বলবো। 101তম দিনে এসে কিন্তু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 98,481 জন এবং মৃতের সংখ্যা 1262 জনে। প্রথম থেকে দ্বিতীয় এবং সব মাসে বেশি সংক্রমণের সংখ্যা ছিল এবং প্রথম এবং দ্বিতীয় মাস থেকে তৃতীয় এবং চতুর্থ মাসে কিন্তু সংক্রমণের সংখ্যা বেড়েছে। এই অবস্থাগুলোর জন্য আমরা নিজেরা দায়ী, আপনারা দায়ী, সরকার ব্যবস্থা দায়ী, সরকারি স্বাস্থ্য অধিদপ্তর দায়ী। সব কিছুকে পিছনে ফেলে কিভাবে এই সংক্রমণের বিস্তারটা কমানো যায়, কোন জায়গাগুলোতে আমাদের ব্যর্থতা আছে, সেগুলোকে কিভাবে এই মুহূর্তে আমরা কাটিয়ে উঠতে পারি? আপনি আমাকে বলছেন? জি, আচ্ছা, ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আসলে অতীতে আমার কি হয়েছিল সেই বিষয়গুলোতে আমরা যেতে চাই না। আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যে সমন্বয়হীনতা ছিল বা আমরা অনেক কিছু করতে পারিনি, সেই জায়গা থেকে না গিয়ে আমরা এখন থেকে কিভাবে পরিস্থিতি থেকে উত্তরণ করতে পারি সেই বিষয়ে আমি একটু আলোকপাত করতে চাই। প্রথমে যে বিষয়টি আমাদের মনোযোগ দিতে হবে সেটি হলো সার্ভেইলেন্স। এইটার কিন্তু কোনো বিকল্প নেই। অর্থাৎ আমাদেরকে প্রথমেই জানতে হবে যে একজন নাগরিকের কাছ থেকে, কোভিড আক্রান্ত মানুষের কাছ থেকে কতজন মানুষের মধ্যে এটি সংক্রমিত হয়। বিচ্ছিন্নভাবে এটির একটি কাজ হয়েছে বটে, তবে এখনো পর্যন্ত আমরা সন্দেহান রয়েছি যে বাংলাদেশে তার মাত্রাটা কি। এটাও আবার জায়গায় জায়গায় বেঁধে কিন্তু এটার মাত্রা হয়, জেলা জেলা বা মহল্লা মহল্লা, ওয়ার্ডে ওয়ার্ডের সাথে তারতম্য থাকতে পারে। আমরা যদি জানতে পারি যে এই মহল্লায় কতজন রোগী আছেন বা এই ওয়ার্ডে কতজন রোগী আছেন, আমরা যদি সার্ভেইলেন্স করে তাদেরকে আমরা একটা লকডাউনে বা তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় আমরা আটকিয়ে রাখতে পারি এবং সেই জায়গাটুকুতে আমরা অনবরত ভাবে সেই সকল যে রোগীরা যারা আক্রান্ত হয়েছেন তাদের সংক্রমিত যারা আছেন তাদেরকে যদি আমরা খুঁজে বের করতে পারি, অর্থাৎ কন্টাক্ট ট্রেসিং করে ফেলতে পারি। আমাদের সাধারণত যদি আমরা ধরে ফেলি যে একজন আক্রান্ত রোগীর মাধ্যমে 20 জন বা 25 জন সংক্রমিত হয়েছে, তাহলে সেই এলাকায় যদি 40 জন আক্রান্ত রোগী থাকেন, আমরা যদি 1000 রোগীকে আমরা টেস্ট করতে পারি, 1000 জনগণকে আমরা যদি টেস্ট করতে পারি, তাহলে আমরা সেই জায়গাটাই কিন্তু রোগের সংক্রমণটাকে আমরা আটকে দিতে পারবো। এটাকে বলে সার্ভেইলেন্স। এই সার্ভেইলেন্সের বিকল্প কিন্তু এই মুহূর্তে আর কিছু নেই। দ্বিতীয় যে কাজটি আমাদের করতে হবে সেটি হলো মানুষের প্রতি যাদের আস্থা আছে তাদেরকে নিয়ে আমরা এই রোগ সম্পর্কে একটু বুঝানো। অর্থাৎ আমরা ইদানিং লক্ষ্য করছি যে একের পর এক মন্ত্রণালয় কিংবা অধিদপ্তর বা বিভিন্ন সংস্থা তারা কিন্তু বলছেন এই করা যাবে না, এই করতে হবে, এই করা যাবে না। এতে করে জনগণের মাঝে কিন্তু তাদের সেই মেসেজটুকু পৌঁছে না। জনগণের মাঝে মেসেজটুকু পৌঁছতে হলে কিন্তু সেই জনপ্রতিনিধির কিন্তু কোনো বিকল্প নেই। আপনি যেসব এলাকায় আক্রান্ত হয়েছে সেই সব এলাকার জনপ্রতিনিধি সুশীল সমাজ এবং সেই সব এলাকায় যারা সেলিব্রিটি আছে এবং মসজিদের ইমাম সাহেব, মন্দিরের পুরোহিত আছেন, স্কুলের হেডমাস্টার সাহেব আছেন, তাদেরকে নিয়ে যদি আপনি এলাকায় কাজ করতে পারেন, আপনি রেজাল্ট কিন্তু ড্রামাটিক ভাবে রেসপন্স আপনি পাবেন। শুধুমাত্র টিএনও সাহেব, ডাক্তার সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব দিয়ে এগুলো কিন্তু সমাধান হবে না। জনপ্রতিনিধিদের মাঠে নামাতে হবে। এটা হলো আমাদের দ্বিতীয় বিষয়। আর তৃতীয় লাস্ট যেটি বিষয় সেটি হলো
যে হাসপাতালগুলোতে যারা আক্রান্ত হয়েছেন, বেশি করে যারা আক্রান্ত হবেন, যারা ক্রিটিক্যালি ইল থাকবে তাদেরকে হাসপাতালে স্থানান্তর। জনগণকে আমরা এই মেসেজটি পৌঁছতে হবে যে আক্রান্ত হলেই কিন্তু হাসপাতাল আসার কোনো প্রয়োজন নেই। সারা পৃথিবীতে কিন্তু এই ট্রেন্ড নাই। আপনি যখন মনে করবেন আপনার শ্বাসকষ্ট হচ্ছে বা আপনার অন্যান্য উপসর্গ যেগুলো হাসপাতালে ভর্তি হওয়ার যোগ্য, তখন শুধুমাত্র আপনি হাসপাতালে আসবেন। কারণ এই দেশের সকল জনগোষ্ঠীকে বা পৃথিবীর কোন এলাকার জনগোষ্ঠীকে, সকল জনগোষ্ঠীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়ার মতো ফেসিলিটিস নাই এবং প্রয়োজনও নাই। শুধুমাত্র 20% রোগীকে আমরা হাসপাতালে আসার জন্য উৎসাহিত দেব যাদের অক্সিজেনের প্রয়োজন আছে। তাতে করেই কিন্তু আমরা এই রোগটাকে আমরা একটা কন্টেইনমেন্টে রাখতে পারবো। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু এখন অস্থির হয়ে গেছে। আমি গণমাধ্যমের কাছে বিনীতভাবে অনুরোধ করব এই বিষয়গুলো আপনারা প্রচার করেন যে সকল রোগী হাসপাতালে আসার প্রয়োজন নাই, সবাইকে অস্থির হওয়ার প্রয়োজন নাই। সুতরাং বাড়িতে আপনি আইসোলেশনে থাকুন, আর যেসব এলাকায় লকডাউন আছে সেই লকডাউনের নীতিমালা আপনারা মেনে চলুন। জনপ্রতিনিধি এবং গণমাধ্যমই সেই জায়গাটুকুতে অ্যাড্রেস করতে পারবে, কাজ করতে পারবে। বুঝতে পেরেছি আপনি সবাইকে বলছেন যে যাদের সবারই নিজ নিজ জায়গা থেকে করোনা প্রতিরোধে এগিয়ে আসতে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি যে প্রতিবেদনে আপনি যেমনটি দেখেছেন, আমরাও দেখেছি যে ফ্রন্টলাইন ফাইটার যারা আছে তাদের কি অবস্থা, আমাদের যারা সেবা দিবেন, আমাদের যারা সুরক্ষা দিবেন তারাই কিন্তু এখন আক্রান্ত বেশি হচ্ছেন। সচিবের হিসাব মতো এখন পর্যন্ত 38 জন ডাক্তার মারা গেছেন, বিএমের হিসাব মতে কিন্তু আক্রান্ত হয়ে মারা গেছেন 31 জন এবং উপসর্গও নিয়ে মারা গেছেন 4 জন। টোটাল এই পর্যন্ত ডাক্তার আক্রান্ত হয়েছেন 1011 জন এবং স্বাস্থ্যকর্মী মিলিয়ে ডাক্তার মিলিয়ে প্রায় 4000-এর কাছাকাছি। কেন সেবাদানকারীরা, সুরক্ষা প্রদানকারীরাই নিজ প্রতিষ্ঠান থেকে আক্রান্ত হচ্ছেন? কিভাবে আক্রান্ত হচ্ছেন? প্রতিষ্ঠানগুলো কেন তাদের সুরক্ষা দিতে পারছে না? প্রতিষ্ঠানগুলো ব্যর্থতা কোথায়? আমাদের ব্যর্থতা কোথায়? কিভাবে আমরা তাদের সুরক্ষা দিতে পারি? বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের হিসাব অনুযায়ী এই মুহূর্তে প্রায় 1000-এরও অধিক চিকিৎসক আক্রান্ত হয়েছেন। সর্বমোট আপনি যে সংখ্যাটি দিয়েছেন স্বাস্থ্যকর্মী সহ আমরা সেই দুটো সংখ্যাই আমরা আক্রান্ত হয়েছি এবং এ পর্যন্ত আমরা আমাদের 38 জন শিক্ষককে হারিয়েছি। এর মধ্যে 34 জন করোনা পজিটিভ হয়ে ওনারা ইন্তেকাল করেছেন এবং 4 জন মারা গেছেন কোভিড সাসপেক্টেড হিসাবে। WHO সংজ্ঞা অনুযায়ী তারাও কিন্তু কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণের তালিকায় থাকে। আমরা শুরু থেকে যে ব্যবস্থাগুলো আমরা লক্ষ্য করছিলাম, বাংলাদেশের স্বাস্থ্য কর্মীদের প্রথমে যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস দেওয়া হয়েছিল এবং মাস্ক দেওয়া হয়েছিল সেগুলো মানসম্মত ছিল না। আপনারা সেগুলো খবর করেছেন, আমরা সেগুলো দফায় দফায় আমরা সেই বিষয়গুলো উপস্থাপন করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী আজ থেকে 1.5 মাস পূর্বে বিষয়টিকে যখন তিনি ইন্টারফেয়ার করলেন তখন থেকে কিন্তু পরিস্থিতির উন্নতি হওয়া শুরু হয়েছে। এর আগে পর্যন্ত কিন্তু অনেক সংখ্যক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছিলেন এবং দ্বিতীয় দফায় যারা আক্রান্ত হলেন সেখানে কিন্তু আমাদের বাংলাদেশের রোগীদের কিছু গাফিলতি ছিল। যে সকল রোগীরা হাসপাতালে এসেছেন কেউ কেউ হয়তো নিজেরাই জানতো না যে তারা কোভিড আক্রান্ত, অথবা কিছু কিছু রোগীর আত্মীয় স্বজন সেই কোভিড আক্রান্তের বিষয়টি একটু লুকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। সেখান থেকেও কিন্তু অধিক সংখ্যক চিকিৎসক আক্রান্ত হয়েছে। অত্যন্ত আশার কথা হলো ইদানিং কিন্তু আমাদের সেই সংক্রমণের সংখ্যা একটু কমেছে এবং যথেষ্ট পরিমাণে কমেছে। ইদানিং যে সংক্রমণ হচ্ছে তাতে আমরা যেটা লক্ষ্য করছি সেখানে আমাদের যে গাউন পরা এবং আমাদের প্রোটেক্টিভ ইকুইপমেন্টস গুলা খোলার একটি বিষয় রয়েছে, ডফিং এবং ডনিং এর বিষয়গুলো রয়েছে। আবার ওই চাইনিজ টিমের সাথে আলাপ করে আমরা যেটি জানতে পেলাম, তারাও সাথে আলাপ করেছে যে আমাদের হাসপাতালগুলোতে যে নিরাপদ জোন যেটি, যে জায়গায় আপনি ড্রেস গুলা পরিধান করবেন তারপরে যে জায়গায় আপনি ড্রেস গুলা খুলবেন তার মাঝখানে একটি নিরাপদ জোন থাকার কথা। আমাদের হাসপাতালগুলো এত ছোট বা আমাদের কিছু কিছু 50 বেডের হাসপাতালের অধিক যে সকল হাসপাতালে করোনা চিকিৎসার জন্য আদেশ দেওয়া হয়েছে, সরকারি আদেশ, সেখানে এই ব্যবস্থাপনা কিন্তু বাস্তবিকভাবে করা সম্ভব নয়। আবার চাইনিজ টিম আমাদের যেটি বলেছিল এবং আমরাও যেটা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কথা বলেছিলাম মন্ত্রণালয় এবং অধিদপ্তরে, অতি সম্প্রতি তারা যে আদেশ জারি করেছে যে 50 ঊর্ধ্ব হাসপাতালগুলোতে কোভিড এবং নন কোভিড চিকিৎসা একসাথে চলবে। এতে কিন্তু তারা যেটা বলেছে যে স্ট্রিমিং অফ ডিজিজ, অর্থাৎ এদিকে রোগ ওইদিকে ছড়ানোর সম্ভাবনা, ওদিকে রোগ এইদিকে ছড়ানোর সম্ভাবনা, অর্থাৎ এত ছোট্ট পরিসরে কোভিড এবং নন কোভিড একসাথে দেখা কিন্তু ঝুঁকিপূর্ণ। এবং উহানের শিক্ষা হলো 41% হাসপাতাল থেকে কিন্তু রোগীদের মধ্যে সংক্রমিত হয়। এগুলো হলো সংক্রমণের আরেকটি কারণ। আরেকটি কারণ হলো যেটি হলো আমরা যে
গাউন গুলো আমরা খুলি, সেই গাউন যদি সামান্যতম আপনি অন্যমনস্ক থাকেন বা গাউন খোলার সময় যদি একটা অবজারভার টিম না থাকে, আমরা চিকিৎসা দেওয়ারই টিম, আমাদের পর্যাপ্ত টিম নাই, চিকিৎসক নাই, আর অবজারভার টিম কোথায় থাকবো? তারা বলেছে যে তাদের হাসপাতালগুলোতে অবজারভার একটি টিম থাকে ডাক্তারদের সমন্বয়ে, তারা দূর থেকে দেখবে আপনি সঠিক মতো খুলছেন কিনা, আপনি সঠিক মতো যদি না খুলে তারা আপনাকে নির্দেশনা দিবে সঠিক মতো খোলা। এই খোলার সময় কিন্তু চিকিৎসকরা আক্রান্ত হতে পারে। এই বহুবিধ কারণে কিন্তু আমাদের দেশের চিকিৎসকরা আক্রান্ত হচ্ছে। আবার আরেকটি বিষয় যেটা হলো আমাদের আইসিইউতে কিন্তু নেগেটিভ প্রেসার কিন্তু নাই। নেগেটিভ প্রেসার কিন্তু উন্নত বিশ্বের প্রত্যেকটি আইসিইউতে আছে। এর অর্থ হলো আইসিইউর ভিতরে যে সকল রোগীরা আছেন তাদের যখন ভেন্টিলেশন দেওয়া হয়, তাদের এরোসলের মাধ্যমে সমস্ত আইসিইউ কক্ষটি কিন্তু সংক্রমিত হয়ে যায়, এবং এগুলো যদি নেগেটিভ প্রেসারের মাধ্যমে রুমের বাইরে বের করা না যায় তাহলে অনবরত সেখানে কর্তব্যরত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। আমাদের বাংলাদেশের সিএমএইচ ছাড়া আর কোনো আইসিইউতে কিন্তু নেগেটিভ প্রেসার মেনটেন করা হয় না। এটাই কিন্তু আক্রান্ত হওয়ার আরেকটি কারণ। এই সকল কারণে কিন্তু আমরা আক্রান্ত। ডাক্তার তাসিমুল হক, আপনার কাছে আবারও আসবো। এর আগে চলে যাচ্ছি ডাক্তার শাকিরের কাছে, আইসিইউ কনসালটেন্ট। ডাক্তার শাকির, আপনি নিশ্চয়ই বাংলাদেশের অবস্থা জানেন। আপনি এও জানেন যে আইসিইউর মতো বিশেষায়িত জায়গায় চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন এবং কোনো ডাক্তার মারাও যাচ্ছেন। কেন এমনটি হচ্ছে বাংলাদেশের আইসিইউতে? একটি আন্তর্জাতিক মানসম্পন্ন আইসিইউতে কি কি ধরনের ব্যবস্থা থাকে যা আমাদের দেশের আইসিইউর ব্যবস্থাপনা নাই? যে প্রিভেন্টিভ মেথডটা খুব বেশি এখানে, আমাদের ক্লিনিক্যাল গভর্নেন্স যেটা নাকি মানা হয়, সব ধরনের প্রোটেকশন করা হয়। আমরা আবারও চলে যাচ্ছি ডাক্তার তাসিমুল হকের কাছে। আপনার কাছে জানতে চাচ্ছি যে যখন আমি মারা যাচ্ছি বা মারা যাব, আমার পরিবার ছাড়া কিন্তু দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, দেশ ক্ষতিগ্রস্ত হবে না। যখন একজন অভিজ্ঞ ডাক্তার মারা যাচ্ছেন, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো আমরা যাদের হারিয়েছি, বাকি যে ডাক্তাররা আছেন, যেসব স্বাস্থ্যকর্মীরা আছেন, যাদের নিয়ে আমরা করোনার সাথে লড়াই করব, তাদের বাঁচানোর জন্য, তারা যেন বেঁচে থাকে, এই মুহূর্তে আমাদের কি কি করা উচিত? ধন্যবাদ। আপনি এই সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আসলে আমাদের চিকিৎসকদের আমরা অনবরত বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে তাদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি যে তারা কিভাবে তাদের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরবেন এবং তাদের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট খুলবেন। এখানে আরেকটি বিষয় যেটা হলো, চাইনিজ টিম আমাদেরকে পরামর্শ দিয়ে গেছেন, সেটি হলো চিকিৎসকদের নির্ধারিত সময় ঘন্টার পরে কিন্তু তাদেরকে যে কোয়ারেন্টাইনে রাখার সময়, তখন কিন্তু তাদেরকে রিপিটেডলি টেস্টের আওতায় রাখতে হবে। অর্থাৎ তিনি কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় দেখবেন যে আগের 14 দিন যে তিনি ডিউটি দিলেন, সেই ডিউটির পরবর্তী পর্যায়ে তিনি সংক্রমিত হলেন কিনা। টেস্ট না করে তারে কিন্তু দ্বিতীয় পর্যায়ে তাকে ডিউটিতে আনা যাবে না। এটি একটা উল্লেখযোগ্য দিক, এবং আমরা করছি টেস্ট, কিন্তু আপনারা জানেন যে আমাদের টেস্টের সীমাবদ্ধতা থাকার কারণে অনেক চিকিৎসক কিন্তু সেই সুযোগ পাচ্ছেন না। আর তৃতীয় যেটি বিষয় হলো, সেটি হলো যে চিকিৎসকদের কোনো অবস্থাতে এক্সস্টেড হওয়া চলবে না। চিকিৎসকরা যখন এক্সস্টেড হয়ে থাকেন, মানসিকভাবে ক্লান্তি হয়ে থাকেন, তখন কিন্তু তাদের ভুলভ্রান্তি হওয়ার সুযোগ বেশি থাকে। আর চতুর্থ যে বিষয়টি আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সেটি হলো যে সংখ্যক চিকিৎসক আক্রান্ত হয়ে মারা গেছেন, তাদের মধ্যে কিন্তু অর্ধেকেরও বেশি চিকিৎসক কিন্তু 60-এর ঊর্ধ্বে, 62, 65, 70 বছর বয়স, এবং তাদের কোমরবিড কন্ডিশন রয়েছে। তো সেখানেও আমরা স্বাস্থ্য অধিদপ্তরে বারবার বলছি যে এই বয়সোর্ধ্ব চিকিৎসকদের কোনো অবস্থাতেই ফ্রন্টলাইনে আনা যাবে না। তাদেরকে ব্যাক ফুটে রেখে, পিছনের দিকে রেখে কোনো জায়গায় ব্যবস্থাপনার জায়গায় তাদেরকে কাজে লাগানো যেতে পারে, বা নথি নির্ধারণের জায়গায় কাজে লাগানো যেতে পারে। অর্থাৎ তারা কোনো অবস্থাতে সরাসরি চিকিৎসা ব্যবস্থার সাথে জড়িত হবেন না। এই কয়েকটি কাজ যদি আমরা সুবিধাভাবে করতে পারি, তাহলে মনে হয় আমাদের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী আক্রান্তের সংখ্যা আমরা কমাতে পারবো। আপনি নেগেটিভ প্রেশার কথা বলছিলেন যে সিএমএইচ ছাড়া অন্যান্য হাসপাতালগুলোতে নেগেটিভ প্রেশারের ব্যাপারটি নেই। তো এই নেগেটিভ প্রেশার বসানোর জন্য এখন কি কোনো ধরনের ব্যবস্থা করা যায় না? খরচ কেমন পড়বে, অথবা কতদিনের মধ্যে সেটি স্থাপন করা সম্ভব? দেখুন, আমরা আইসিইউ ফেসিলিটিসটাই কিন্তু একটু জোড়াতালি দিয়ে আমরা এখন তৈরি করেছি।
শুরুতে কিন্তু ওই জায়গাটায় আমরা খুব একটা মনোনিবেশ করতে পারি নাই। স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি আমলেই নিতে চান নাই এবং তারা বিষয়টি বুঝেনি নাই। বিষয়টিতে যদি শুরু থেকেই আমরা যে 3 মাসের প্রস্তুতি সময় পেয়েছিলাম, সেই সময় যদি আইসিইউ এক্সপার্টদের সাথে কথা বলা যেত, তাহলে কিন্তু এখনকার সময়ে 4 থেকে 5 মাসের সময়ে আমরা কিন্তু সেদিকে প্রস্তুত হতে পারতাম। বাংলাদেশে একটি মাত্র আইসিইউ নেই যেখানে সেই নেগেটিভ প্রেশারটা মেনটেন হচ্ছে। এখন তাড়াহুড়া করে বিভিন্ন জায়গায় যে আইসিইউ তৈরি হচ্ছে, এগুলা কিন্তু হয়তো রোগীদের জীবন বাঁচানোর জন্য কোন কাজে লাগতে পারে, কিন্তু এইগুলো কিন্তু প্রকারান্তরে স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসক, আপনি যেটি বলেছেন একজন চিকিৎসককে যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে হাজার রোগী তার থেকে উপকৃত হওয়ার থেকে বঞ্চিত হবে। সেই জায়গাটুকু আমাদের কাজ করতে হবে। আমরা বারবার বলছি বিষয়টি ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। তারপরেও নতুন যতগুলো আইসিইউ চালু করা হবে বা যে সকল আইসিইউ অলরেডি চালু আছে, পর্যায়ক্রমে যদি সেই আইসিইউ গুলো ব্যয়বহুল, মাননীয় প্রধানমন্ত্রী বা সরকার তো স্বাস্থ্য খাতে বাজেটের কমতি রাখেন নাই। আমাদের দৃষ্টিতে প্রায় 10,000 কোটি টাকা রাখা হয়েছে এই আইসিইউ ডেভেলপমেন্টের জন্য। সুতরাং ওই টাকাগুলো এই জায়গায় খরচ করা যেতে পারে এবং এগুলো যদি আমরা পারফেক্টলি খরচ করতে পারি, প্রপারলি খরচ করতে পারি নতুন আইসিইউ নির্মাণে অথবা বছরে নির্মিত আইসিইউতে, তাহলে আমার মনে হয় সেই জায়গা থেকে আমরা অনেক এগিয়ে আসতে পারব। আপনি সময়ের কথা বলছিলেন, আমরা কিন্তু জানতাম যে ডিসেম্বর জানুয়ারির দিকে জানতাম যে প্যান্ডেমিক যে ওয়েভটা আছে সেটা আমাদের দিকে আসবে। তো আমরা জানি যে স্বাস্থ্য খাতে বা হাসপাতালগুলোতে আমাদের দুর্বল দিক কী কীগুলো আছে, কীভাবে আমরা আমাদের স্বাস্থ্যকর্মীদের এবং ডাক্তারদের সুরক্ষা দিতে হবে, আমরা কি একটু গুছিয়ে নিতে পারতাম না এবং সে গোছানোটা কেন হয়নি? আমি আপনার এই প্রশ্নের উত্তরে শুধু এটুকুই বলবো এবং আমরা বারবারই বলছি, এখানে আমাদের ব্যবস্থাপকদের ব্যর্থতা ছিল। মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য অধিদপ্তর পর্যন্ত যারা এইসব কাজে জড়িত ছিলেন, তারা আজই করতে পারেননি, অথবা উহার থেকে তারা শিক্ষাই নিতে পারেননি, অথবা তারা এই বিষয়ে গভীরে যাওয়ার চেষ্টাই করেননি। এই বিষয়টার গভীরে যদি যাওয়া যেত, তাহলে আমাদের 3 মাস সময় কিন্তু যথেষ্ট ছিল। সেই সময় দিয়ে আমরা কিন্তু প্রস্তুতি নিতে পারতাম। তারা ক্রমাগতই বলে চলেছিলেন আমরা প্রস্তুত, আমরা প্রস্তুত, কিন্তু আমরা যখন আক্রান্ত হলাম তখন আমরা প্রস্তুতির ছিটে ফোটাও কোথাও আমরা দেখতে পাই না। যদি সেই সময় তারা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতেন, তারা যদি এই বিষয়ে যারা কাজ করছেন মাঠে, প্যান্ডেমিক এবং এপিডেমিক বিষয়ে যে সায়েন্টিস্টরা আছেন, তাদের যদি পরামর্শ দিতেন, ডে ওয়ানেই যদি তারা কমিটি করতে পারবেন, বিশেষজ্ঞ কমিটি দিতে পারতেন, তাও তারা অনেক এগিয়ে যেতেন। পরবর্তী পর্যায়ে যে কমিটিগুলো করা হলো, সেই কমিটিগুলোর সুপারিশ আমলে নেওয়া হচ্ছে না। সেই কমিটিগুলোর সুপারিশ যদি আমলে নেওয়া হতো, আজকে হয়তো আমাদের এই অবস্থায় করতে হতো না। যতটুকুই উন্নতি হয়েছে আমরা বলবো, সেই উন্নতি হয়েছে একমাত্র ওই আমাদের যে একটি মাত্র আশা ভরসা শেষ আশ্রয়স্থল, সে সারা দেশের মানুষ যে জায়গাটায় একটু আশা ভরসা করে মাননীয় প্রধানমন্ত্রী, তার ইন্টারফেরেন্সের পরেই আমরা যা দেখলাম, একটু কাজে গতি আসলো, একটু প্রস্তুতি শুরু হলো। সেই প্রথম 3 মাস তো আমাদের খরচের খাতায় চলে গেল। এই লাস্ট 2-2.5 মাস থেকে যে প্রস্তুতি হলো, সেগুলো নিয়েই কিন্তু আমরা এখন সমস্যার মোকাবেলা করছি। ডাক্তার এতাশিমুল হক, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আবারও ফিরে আসছি, আমাদের একটু বিরতিতে যেতে হচ্ছে। নিউজ ভিউজ 24 এনেছি বিরতি, ফিরছি একটু পরে। আবার আমন্ত্রণ নিউজ ভিউজ 24-এ। কথা বলছিলাম দেশের হাসপাতালগুলোর ব্যবস্থাপনা নিয়ে। আমাদের সাথে আছেন ডাক্তার অধ্যাপক এতাশিমুল হক এবং আছেন ডাক্তার শাকের। প্রথমে যেতে যাচ্ছি ডাক্তার শাকেরের কাছে, তিনি আইসিইউ কনসালটেন্ট ইউকে। ডাক্তার শাকের, আপনি নিশ্চয়ই জানেন যে আইসিইউর মতো বিশেষায়িত জায়গাতে বাংলাদেশের চিকিৎসকরা বেশি আক্রান্ত হচ্ছেন এবং এখন পর্যন্ত অনেকেই মারা গেছেন। তো আন্তর্জাতিক মানসম্পন্ন আইসিইউতে কি ধরনের ব্যবস্থাপনা থাকা জরুরি এবং আইসিইউ ব্যবস্থাপনাটা কেমন হওয়া জরুরি? ইউকে থেকে বাংলাদেশের আইসিইউ ব্যবস্থাপনায় কি ধরনের পার্থক্য রয়েছে? একজন আইসিইউ কনসালটেন্ট হিসেবে যদি আপনি আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতেন। আচ্ছা, হ্যালো। আমাদের এখানকার আইসিইউতে যে কোভিড আসার পরে যে চেঞ্জগুলো করা হয়েছে, আগে ছিল পজিটিভ প্রেশার, এখন আইসিইউতে রাখা হয় নেগেটিভ প্রেশার। নেগেটিভ প্রেশার রাখার কারণ হলো ইনফেকশন যাতে ছড়িয়ে না যায় এবং এটা যাতে সরিয়ে ফেলা হয় খুবই তাড়াতাড়ি। প্রত্যেকটা রুমেই আইসিইউ যদি রুম থাকে, রুমগুলিতে নেগেটিভ প্রেশার রাখা হয়, স্পেশালি ফর দি কোভিড। তারপরে ভেন্টিলেশন করা যায় এদেরকে। এছাড়া যদি পজিটিভ প্রেশার থাকে বা নিউট্রাল প্রেশার থাকে, ছড়ানোর সম্ভাবনা থাকে এখানে। আর ভেন্টিলেশন প্রসেসের মধ্যে আমরা শুধু মোস্টলি ইনভেসিভ ভেন্টিলেশন করি এখানে। নন ইনভেসিভ ভেন্টিলেশন করার
রিস্ক হলো যে তাতে করে রোগ ছড়ানোর সম্ভাবনা বেশি এবং স্টাফরা আক্রান্ত হবে, আদার স্টাফ, ডাক্তার সবাই আক্রান্ত হবে। সেই ক্ষেত্রে শুধুমাত্র মোস্টলি ইনভেসিভ ভেন্টিলেটর, আর নেগেটিভ প্রেশার যদি থাকে তাহলে শুধুমাত্র নন ইনভেসিভ ভেন্টিলেশন দেওয়া হয়। ফর এক্সাম্পল যেমন আছে এনআইভি, ওগুলি। এছাড়া আরও যে রিস্কগুলি কারেকশন করা হয় সেগুলি হলো স্টাফ রিস্ক অ্যাসেসমেন্ট। তো প্রত্যেকজন রোগী, ডাক্তারদেরকে আর স্টাফদেরকে রিস্ক অ্যাসেসমেন্ট করা হয়, তাদের পূর্ববর্তী কোনো রোগ ছিল কি ছিল না, যদি রোগ থেকে থাকে কী রোগ, কোনো রিস্ক কিনা সেগুলি, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, কার্ডিওভাস্কুলার সিস্টেম ডিজিজ, ওগুলি সব রিস্কি। আর যে আমাদের প্রপার পিপিই ছাড়া কোনো রোগী দেখা হয় না, প্রত্যেকটা রোগীকে পিপিই করতে হয়, রোগী দেখার আগে পিপিই করতে হয়। ডাক্তারদেরকে আর স্টাফদেরকে রিস্ক অ্যাসেসমেন্ট করা হয়, তাদের পূর্ববর্তী কোনো রোগ ছিল কি ছিল না, যদি রোগ থেকে থাকে কী রোগ, কোনো রিস্ক কিনা সেগুলি, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, কার্ডিওভাস্কুলার সিস্টেম ডিজিজ, ওগুলি সব রিস্কি। আর যে আমাদের প্রপার পিপিই ছাড়া কোনো রোগী দেখা হয় না, প্রত্যেকটা রোগীকে পিপিই করতে হয়, রোগী দেখার আগে পিপিই করতে হয়, এবং পিপিইগুলি প্রত্যেকজন স্টাফের জন্য সেপারেটলি টেস্ট করা হয় প্রথম, যাতে ওয়েদার পিপিই ইজ ওয়ার্কিং অর নট। যদি পিপিই আগে থেকে টেস্ট না করা হয়, এগুলি কার্যকরী নাও হইতে পারে। যদি লিক থাকে, পিপিই পরে কাজ করলেও এটা ইফেক্টিভ হবে না। আর সবসময় পিপিই পরা দরকার নাই, একটা গাইডলাইন আছে, যদি মাত্র অ্যারোসল প্রডিউস সিচুয়েশন হয় সেই ক্ষেত্রে শুধু রেসপিরেটর মাস্ক লাগবে, অন্যথায় রেসপিরেটর মাস্ক প্রয়োজন হয় না। সিম্পল সার্জিক্যাল মাস্ক যেগুলি নাকি ওয়াটার রেজিস্ট্যান্ট, ওগুলি পরলে হয়। আরেকটি ব্যাপার জানতে চাচ্ছি যে আমরা আমাদের কিছু হসপিটালের ব্যবস্থাপনা দুর্বলতা আছে, আবার কিছু কিছু হাসপাতালে কিন্তু ব্যবস্থাপনা যথেষ্টই ভালো আছে, এবং ওইসব হাসপাতালেও কিন্তু আমরা মাঝে মধ্যে দেখতে পাচ্ছি যে কোনো রোগী ভালো অবস্থানে আছেন, হঠাৎ করে সে মারা যাচ্ছেন। এর কারণ হিসেবে আমরা কি ধরতে পারি? আইসিইউর ব্যবস্থাপনায় কোনো ধরনের দুর্বলতা নাকি ওই রোগের মিউটেশন? রোগী ক্রিটিক্যাল হয়, এদের কোনো কারণ জানা জানি কেন হয়, কিন্তু নতুন একটা জিনিস আইডেন্টিফাই করা হয়েছে যে এদের মধ্যে ডিআইসি ডেভেলপ করে, এবং ডিআইসি ডেভেলপ করার জন্য আমাদের অনেকগুলি হাসপাতালে নতুন গাইডেন্স নেওয়া হয়েছে যে আগে থেকে যে থ্রম্বোপ্রোফাইলেক্সিস নেওয়া হয়তো নর্মাল ডোজ, এইটাকে একটা ইন্টারমিডিয়েট ডোজ দেওয়া হয় এখন, যাতে করে থ্রম্বোপ্রোফাইলেক্সিস কাজ করে, এবং তাতে করে দেখা গেছে যে মাল্টি অর্গান ডিসফাংশনটা একটু কম হয় তাতে। আদারওয়াইজ প্রথম দিকে খুব বেশি মাল্টি অর্গান ডিসফাংশন হতো, পরে সব প্রায় অনেক হাসপাতালেই এটা নতুন প্রোটোকল শুরু করা হলো যে ইন্টারমিডিয়েট ডোজ অফ প্রোফাইলেক্সিস, অফ থ্রম্বোপ্রোফাইলেক্সিস, অ্যান্ড দ্যাটস হেল্পফুল ফর দ্য ইন্টেন্সিভ কেয়ার। আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি, আপনি যেহেতু আইসিইউ কনসালটেন্ট, বাংলাদেশের যারা আইসিইউতে কাজ করছেন, যেসব স্বাস্থ্যকর্মী এবং ডাক্তার, তাদের সুরক্ষার জন্য বা তারা কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবে সে ব্যাপারে তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা, এবং করোনার সংক্রমণের পরিস্থিতিতে দেশের মানুষের জন্য আপনার পক্ষ থেকে কিছু বলার আছে কিনা? অবশ্যই প্রোটেকশন নিতে হবে। আমি একটু আগেও তো বললাম যে রিস্ক অ্যাসেসমেন্ট প্রথম, প্রত্যেকজন ডাক্তার, এটা হাসপাতালের কর্তৃপক্ষের দায়িত্ব যে ডাক্তারদেরকে চেক করা যে তাদের কোনো রিস্ক আছে কিনা। আগের থেকে যাদের নাকি ডায়াবেটিস থাকবে, যারা নাকি যদি স্টেরয়েড নিয়ে খেয়ে থাকেন অথবা ইমিউনোসাপ্রেসিভ কোনো ড্রাগ খেয়ে থাকেন, তাদেরকে হাসপাতাল মানে কোভিড রোগী দেখার উপযুক্ত না। তারা 60 বছরের উপরে যারা, ওসব ডাক্তাররা অবশ্যই কোভিড রোগী থেকে দূরে থাকতে হবে, অথবা যদি আসেনও প্রপার প্রোটেকশন নিতে হবে। আর আদার প্রোটেকশনের মধ্যে আছে যে মাস্ক, আমরা যে পিপিই পরি, পিপিইগুলি
আগে থেকে টেস্ট করতে হবে। উইদাউট টেস্ট পিপিই পড়লে এটা ইউজলেস, কোনো কাজে আসবে না। সো প্রত্যেকটা পিপিই যেমন রেসপিরেটরগুলি পড়তে হয়, রেসপিরেটর পড়লে ওইটা টেস্ট করতে হবে আগের থেকে ওয়েদার ইটস ওয়ার্কিং অর নট, এবং টেস্টিংয়ের জন্য ইউজ করা হয় যে ডিফারেন্ট টাইপ অফ টেস্ট সলিউশন ইউজ করা হয় টু আইডেন্টিফাই ওয়েদার ইট ইজ ওয়ার্কিং, ওয়েদার দেয়ার ইজ এ লিক অর নট, ওইগুলি দেখার জন্য। এছাড়া সারাদিন হোল বডি মাস্ক পরে রাখার কোনো অর্থ হয় না। ডফিং অ্যান্ড ডনিংয়ের রুল আছে কতগুলি, যে প্রত্যেকটা রোগী দেখার পরে তাকে অবশ্যই খুলে ফেলতে হবে এগুলিকে। এটা পরে রাখার কোনো জাস্টিফিকেশন নাই, কারণ পরে রাখলে এটা ছড়াবে অন্যজনের মধ্যে, অন্যজন থেকে আবার আরেকজনকে ছড়াবে। সো দ্যাট ইট শুড বি টেকেন অফ আফটার ইচ পেশেন্ট, মানে প্রত্যেকটা রোগীর পর থেকে। ডাক্তার শাকির আপনি থাকুন, এবার যাচ্ছি ডাক্তার এ তাসিমুল হকের কাছে। ডাক্তার এ তাসিমুল হক, সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে যেমনটি জেনেছি যে ঢাকায় আইসিইউ আছে 137টি, যার মধ্যে 67টি অকার্যকর এবং কার্যকর আছে মাত্র 70টি। তো এতদিনই কি সেগুলো চালু করা যেত না, বা এখন সেগুলো চালু করার ব্যাপারে বা কার্যকর করার ব্যাপারে আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, বা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? দেখুন, আইসিইউ বিষয়টি একটু খোলাসা করে দেশবাসীর কাছে আপনার মাধ্যমে জানাতে চাই। সেটি হলো যে একটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বা নিয়ম অনুযায়ী আপনার বিশেষায়িত হাসপাতালের তার যে টোটাল শয্যা সংখ্যা, তার 10% শয্যা থাকার কথা আইসিইউ, এবং সাধারণ যে হাসপাতালগুলো আমাদের আছে তার 5% শয্যা সংখ্যা থাকার কথা আইসিইউ। সারা বাংলাদেশের সরকারি এবং বেসরকারি পর্যায়ে যদি আমরা হিসাব করে দেখি, প্রায় 1.5 লক্ষ আমাদের শয্যা সংখ্যা রয়েছে, অর্থাৎ রোগী ভর্তির জন্য সিট রয়েছে হাসপাতালটি। তার ন্যূনতম হিসাব যদি আমরা ধরি 7 থেকে 8 হাজার আইসিইউ থাকার কথা বাংলাদেশ। অত্যন্ত দুঃখ এবং কষ্ট নিয়ে বলতে হয় যে তার 7 থেকে 8 হাজারের কত পার্সেন্ট, আমি বলবো 20% তো আমাদের আইসিইউ শয্যা সংখ্যা নেই। সর্বসাকুল্যে আমরা যদি এদিক সেদিক নিয়েও আমরা যদি হিসাব নিকাশ করি, তারপরেও আমার মনে হয় 2-2.5 হাজারের বেশি আইসিইউ বাংলাদেশে নয়, সরকারি বেসরকারি সব মিলে। আবার নতুন প্রায় 400টি আইসিইউ স্থাপন করা হয়েছে আমাদের কোভিড আক্রান্ত হাসপাতাল সমূহ। এই যে আইসিইউ স্থাপন করা হচ্ছে, কিন্তু সংবাদ মাধ্যম তখন সে খবরটি দিয়েছে বা পরবর্তী পর্যায়ে কি হচ্ছে সেটি বিষয় নয়। এই মুহূর্তে আমার সরকার এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় আদালতে আইসিইউর টোটাল শয্যা সংখ্যার বিষয়ে তারা রিপোর্ট উপস্থাপন করেছেন। সেখানে সেই হিসাবগুলো যদি আমরা প্রায় সঠিক ধরে নিই, তারপরেও যে শয্যাগুলো আছে সেগুলো যথেষ্ট নয়। তবে তাড়াহুড়ো করতে গিয়ে কিছু আইসিইউ এখন কাজ করছে না, বা ওভার এক্সস্টেড হয়ে গিয়ে কিছু কিছু আইসিইউ কাজ করছে না, সেগুলো কিন্তু অনবরত ভাবে আমাদের যে মেইনটেনেন্স যে শাখা যেটা আছে, আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে কিন্তু একটি শাখা আছে নিমিউ, তারা কিন্তু কাজ করছেন, এবং একদিকে ঠিক হচ্ছে আরেকদিকে নষ্ট হচ্ছে, সব মিলিয়ে কিন্তু কাজের মধ্যেই আছেন। আমরা আশা করি দ্রুততম সময়ে সবগুলো আইসিইউ ফাংশনিং হবে, এবং সরকার আরো কিছু হাসপাতালে আইসিইউ দ্রুততম সময়ের মধ্যে স্থাপন করার চেষ্টা করছেন। আমার মনে হয় 2 সপ্তাহ সময় দিলেই কিন্তু একটা হাসপাতালে 10 থেকে 12 বেডের আইসিইউ স্থাপন করা সম্ভব। এই সব মিলিয়ে কিন্তু আমাদের এখন কাজই চলছে অনবরত ভাবে, সময়ের সাথে তাল মিলিয়ে আমরা কিভাবে বিষয়টি থেকে উত্তরণ করতে পারি। অতীতের অভিজ্ঞতা আর আপনাদের সাথে শেয়ার করে লাভ নেই, অতীতের অভিজ্ঞতা সুখকর নয়। আমরা শুরুটা ভালো করতে পারিনি, তাই আমরা করোনার অনেক পিছনে থেকে করোনার সাথে আমরা মোকাবেলা করার চেষ্টা করছি। আমরা যদি ডে 1 থেকে 8ই মার্চ থেকে আমরা যদি সেই কাজটা শুরু করতে পারতাম, আমরা যদি উহানে শিক্ষা ডিসেম্বর জানুয়ারি থেকে কাজ শুরু করতে পারতাম, আমরা কিন্তু করোনাকে পিছনে ফেলে দিতে পারতাম, আমরা সামনে থেকেই থাকতাম, এবং আমাদের কিন্তু অনেক স্বস্তির জায়গাটা থাকতো। ডাক্তার শাকির এবং ডাক্তার এ তাসিমুল হক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নিউজ ভিউজ 24 এ পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। আবার আমন্ত্রণ নিউজ ভিউজ 24-এ। রেড জোনের ভিত্তি কি, কোনটাই বা রেড জোন, কি করা যাবে কি করা যাবে না, বাস্তবায়ন করবেন কারা, এমন নানা প্রশ্নে জর্জরিত নগরবাসী। রেড জোনের তালিকা অনানুষ্ঠানিকভাবে জানতে পেরে রীতিমতো দ্বন্দ্বে পড়েছেন ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটির বাসিন্দারা। এমনকি বাস্তবায়ন কর্তৃপক্ষ তথা স্থানীয় জনপ্রতিনিধি আর আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও নেই সুনির্দিষ্ট কোনো নির্দেশনা। নাহিদ হোসেনের রিপোর্ট। যাত্রাবাড়ি মোড়,
উপরে নিচে বাহন চলছে আর 10টা দিনের মতোই, যানজটও কম নয়। অনানুষ্ঠানিকভাবে প্রকাশিত তালিকায় এই যাত্রাবাড়ি রেড জোনে, কিন্তু 13 বর্গ কিলোমিটারের পুরো যাত্রাবাড়ি কি রেড জোন? হলে কি হবে, না হলেই বা কি হবে? মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার পর ধোঁয়াশা তৈরি হয়েছে পুরো বিষয়টি নিয়ে। ধরেন আমার অফিস গ্রিন জোনে পড়লো আর বাসা হলো রেড জোনে, তাহলে কি আমি বেরো অফিস করতে পারবো? আমরা জানতে পারিনি এখনো, খালি এটুকু জানলাম যে আগামী বৃহস্পতিবারের থেকে ছুটি ঘোষণা, সাধারণ ছুটি ঘোষণা হতে পারে। সিটি কর্পোরেশন বিভক্ত বটে, কিন্তু বিভ্রান্তি অভিন্ন। ঢাকা উত্তরের বাসিন্দারাও খুঁজে ফিরছেন ঠিক বেঠিকের ফর্দ। জানিও না যে এটা রেড জোনের অন্তর্ভুক্ত, কোনো ঘোষণাও আসেনি এবং সবকিছু এখানে স্বাভাবিক কার্যক্রম সবই পরিচালনা সেভাবেই হচ্ছে। কেউ জানেও না যে লকডাউনটা আসলে কি, রেড জোনটা কি, হ্যাঁ রেড জোনটা কি, ইয়েলো জোনটা কি, এইভাবে কেউ সচেতন না, কোনো এরকম ধারাবাহিকভাবে প্রশাসন থেকে কেউ জানানো হয় নাই। নির্দেশনা অনুযায়ী জোন ভাগ করবে স্বাস্থ্য অধিদপ্তর, বাস্তবায়ন করবে জনপ্রতিনিধি আর আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু সেই তারাও এখনো পায়নি কোনো নির্দেশনা, তবে প্রস্তুত সিদ্ধান্ত বাস্তবায়নে। লকডাউন হবে আমি শুনি, কিন্তু এইরকম কোনো তথ্য আমার কাছে এখনো আসে নাই। তো যদি লকডাউন করার জন্য যদি কোনো স্থির করে, তাহলে এটা আমরা যে কোনো মুহূর্তে এটা আমরা ব্যবস্থা নিতে পারবো। তারা টাকা দিছে, স্লিপ দিছে, আমরা তাদেরকে ঘরে পৌঁছে দিছি, ওদেরকে ঘর থেকে বের হইতে দেওয়া হয়নি। এটা কিনা লকডাউন বলে যে আমি আপনাকে বের হতে দিব না, কিন্তু আপনার সার্ভিস দিতে হবে। রেড জোনিংয়ের আওতাভুক্ত এই এলাকায় যারা বসবাস করেন তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো অবশ্যই মেনে চলবেন। তবে বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে, আমরা সুনির্দিষ্টভাবে কোনো তথ্য এখনো পাইনি। এসওপি অনুযায়ী আমরা প্রস্তুত আছি। তবে আমাদের প্রত্যাশা থাকবে, যেহেতু এটি একটি টেকনিক্যাল দিক, এটাকে তৃণমূলে এসে সমন্বয়ের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করলে আমার মনে হয় আমাদের যে লক্ষ্য এটা অধিক অর্জিত হবে। নগরপিতারা বলছেন এই সুনির্দিষ্ট করার কাজ শেষ হলেই তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হবে। মিরপুরের কোন অংশ, মোহাম্মদপুরের কোন অংশ, কতটুকু জায়গায় আমাকে রেড জোনিং করতে হবে, আমাকে বন্ধ করে দিতে হবে, লকডাউন করতে হবে, এটির আমি সুনির্দিষ্ট ম্যাপ তাদের থেকে চেয়েছি। তারা আমাদেরকে বলেছে আগামী 2-3 দিন তাদের লাগবে একদম সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে এলাকাটা নিশ্চিত করা। যেদিন আমরা তাদের থেকে এলাকার চিহ্নিতটা পাবো, তারপরে আমাদের অন্ততপক্ষে 48 থেকে 72 ঘন্টা লাগবে এটাকে বাস্তবায়নে যেতে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী 30 জুন পর্যন্ত রেড জোনে থাকবে সাধারণ ছুটি, ইয়েলো আর গ্রিন জোনে সব খোলা থাকবে সীমিত আকারে। নাহিদ হোসেন, চ্যানেল 24, ঢাকা। এবার চট্টগ্রামের করোনা পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফখরুল ইসলাম। ফখরুল, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আজ মধ্যরাত থেকে তো চট্টগ্রামের একটি ওয়ার্ড লকডাউন হওয়ার কথা, যতটুকু জানি যে 10টি ওয়ার্ড রেড জোনের আওতায় এসেছে। তো এ নিয়ে কি বলছে নগরবাসী, কি বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এবং চট্টগ্রামের করোনা পরিস্থিতির সবশেষ কি অবস্থা? শাহনাজ, 10টি ওয়ার্ডের সাথে আরও 2টি নতুন ওয়ার্ডকে আজ রেড জোনের আওতায় আনা হয়েছে। তো যেটি হোক, আজ মধ্যরাত থেকে কাট্টলিতে লকডাউন কার্যকর হচ্ছে। এই জন্য মানুষজন সতর্ক হয়ে গেছেন, তারা জেনে গেছেন যে আগামী 21 দিন তাদেরকে ঘরে থাকতে হবে। এই জন্য তারা তাদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী নিয়ে ঘরে ঢোকার প্রস্তুতি দিনভরই আমরা লক্ষ্য করেছি। তো সংখ্যা একটাই, যারা দিন এনে দিন খায় তারা আগামী 21 দিন কিভাবে চলবে, এটি একটি বড় দুশ্চিন্তার বিষয়। তবে প্রশাসনের পক্ষ থেকে, কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদেরকে সহায়তা দেয়া হবে। এই জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে, যেখানে ফোন করলে ওষুধসহ যে কোনো পণ্য সামগ্রী তাদের ঘরে পৌঁছে দেওয়া হবে। ওষুধের কথা যখন বলছিলাম, একটি বিভ্রান্তি ছিল যে সব রকম দোকানপাট বাজার বন্ধ থাকবে কিনা, এবং বলা হয়েছিল ওষুধের দোকানও বন্ধ থাকবে। তবে আজকে বিষয়টি পরিষ্কার করা হয়েছে যে না, সব দোকানপাট বন্ধ থাকবে, শুধু ওষুধের দোকান খোলা থাকবে, যাতে করে মানুষ যে কোনো প্রয়োজনে যে কোনো ওষুধ তারা বাইরে এসে ফার্মেসি থেকে কিনতে পারেন। এই লক্ষ্যে আজ সিটি কর্পোরেশনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখান থেকে কার্যকর করার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। রাত 10টার পর থেকে তারা লকডাউনের প্রক্রিয়া শুরু করবেন, ব্যারিকেড দিয়ে দিবেন, স্বেচ্ছাসেবক থাকবে, পুলিশ থাকবে, যাতে করে এই বিষয়টি নিশ্চিতভাবে সম্পন্ন করা যায়। এবং একটি অ্যাম্বুলেন্স রাখা হবে ওয়ার্ডে, যাতে করে যে কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়।
ফখরুল ইসলাম আমাদের সাথে যুক্ত হবার জন্য আপনাকে ধন্যবাদ। এবার চলে যাচ্ছি দেশের বাইরের খবর। ফ্রান্স থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফয়সাল আহমেদ দীপ। আমাদের সাথে যুক্ত হবার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। লকডাউন শিথিল সহ আমি জানতে চাচ্ছি যে প্যারিস সহ অন্যান্য শহরগুলোর কি অবস্থা, সংক্রমণ বেড়েছে কিনা, বা দ্বিতীয় ওয়েভ বা তৃতীয় ওয়েভ যখন আসবে তখন সেটা ম্যানেজমেন্টের জন্য কি ধরনের ব্যবস্থাপনা রয়েছে তাদের পক্ষ থেকে? জি ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি যে গত রবিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। উনি সেই ভাষণে পরিষ্কার করে বলেছেন যে সমস্ত ফ্রান্স এখন গ্রিন জোনে পরিণত হয়েছে, অর্থাৎ মানুষ আগে যেভাবে চলাফেরা করতো ঠিক স্বাভাবিক সেভাবে চলাফেরা করবে এখন। সেক্ষেত্রে ক্যাফে, রেস্তোরাঁ, বার সহ যতগুলো নিষেধাজ্ঞা ছিল সেগুলো কিন্তু সব উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখন মানুষ স্বাভাবিকভাবে জীবনযাত্রা করছে। পাশাপাশি 22 মে থেকে কিন্তু 22 জুন থেকে স্কুল কলেজ কিন্তু খুলে দেওয়া হয়েছে। এখানে স্কুল মানে 16 বছরের নিচে যে সমস্ত বাচ্চারা আছে তারা তাদের স্কুল কলেজগুলো কিন্তু ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে। এবং ফ্রান্সের প্রেসিডেন্ট বলছে যে আমরা প্রেসিডেন্ট বলছে যে আমরা যে যুদ্ধ, করোনা যুদ্ধ, এই যুদ্ধে কিন্তু প্রাথমিক অবস্থা জয়ী হয়েছি এবং বিশেষ করে এই করোনার যে সংক্রমণ এবং মৃতের সংখ্যা কিন্তু এখনো কিন্তু অব্যাহত রয়েছে, অর্থাৎ সেই পরিমাণটা হয়তো বা বেশি না, কিন্তু তারপরও প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছে এবং আক্রান্তের শিকার হচ্ছে। তো সুতরাং এই করোনার সাথে এখন বাঁচতে শিখতে হবে আমাদেরকে, উনি এটা পরিষ্কার করে বলেছেন। এবং আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ফ্রান্স থেকে যুক্ত হয়েছিলেন ফয়সাল আহমেদ দীপ। এই ছিল নিউজ ভিউজ 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।